কোটিপতি মেয়েটি এক চাওয়ালাকে তুচ্ছ মনে করেছিল। তারপর ইন্টারভিউ রুমে যা হলো তা সব কিছু বদলে দিল। বন্ধুরা, শহরের সবচেয়ে উঁচু ইমারত, কাঁচের দেয়াল, ঝলমলে আলো আর নিচে ছুটে চলা জীবন। এই শহরেই থাকত আহানা মালহোত্রা, কোটির মালকিন, ফ্যাশন ম্যাগাজিনের কাভার গার্ল, সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার। তার জীবনে সব কিছুই ছিল, দামি গাড়ি, বিদেশি ব্র্যান্ড আর সেই অহংকার যা প্রায়ই টাকার সাথে বিনামূল্যে চলে আসে। আহানার কাছে দুনিয়াটা দুই ভাগে বিভক্ত ছিল, আমরা এবং ওরা, ধনী এবং গরিব, স্ট্যাটাস এবং বাধ্যবাধকতা। আর তারপর তার জীবনে এলো সেই ছেলেটি, নাম তার আরাভ। কোনো ব্র্যান্ডের জামাকাপড় নেই, কোনো দামি ঘড়ি নেই, সাধারণ একটা মুখ, চোখে এক অদ্ভুত শান্তি। সে সেই মাল্টিন্যাশনাল কোম্পানির বাইরে প্রতিদিন সকালে দাঁড়িয়ে থাকত, কখনো চা বিক্রি করত, কখনো মানুষের গাড়ি পরিষ্কার করত। প্রথম দেখা, সেদিন আহানার গাড়ি থামতে একটু দেরি হয়েছিল। ড্রাইভার কোথাও ফোনে ব্যস্ত ছিল। আরাভ কাছে এলো, ধীর গলায় বলল, ম্যাডাম, চা? আহানা না তাকিয়েই হাত নাড়াল, যেন কোনো মাছি তাড়াচ্ছে। ডোন্ট ডিস্টার্ব। সেই মুহূর্তে আরাভের চোখে কিছু ভাঙল না, কারণ সে আগেই অনেক কিছু হারিয়ে ফেলেছিল। কিন্তু আহানার কাছে এটা ছিল শুধুই একটা উপেক্ষা করা মুখ। সোসাইটির খেলা। অফিসের ভেতরে আহানা ঢুকতেই সবাই দাঁড়িয়ে যেত। গুড মর্নিং ম্যাম, লুকিং স্টানিং টুডে। সে হাসত, কিন্তু মন থেকে নয়, অভ্যাস থেকে। ওদিকে বাইরে আরব ঘামে ভেজা অবস্থায় দুপুরের রোদে দৌড়াচ্ছিল। এক চা থেকে অন্য চা, এক গ্রাহক থেকে অন্য গ্রাহক, যেন জীবন তাকে থামার অধিকারই দেয়নি। একদিন বৃষ্টি হচ্ছিল। আহানার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল। ড্রাইভার চিন্তিত, আর তখনই সেই ছেলেটি এলো। ভেজা কাপড়, ছেঁড়া ছুটি, কিন্তু চোখে সেই একই শান্তি। ম্যাডাম, ধাক্কা দেব? আহানা তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর বলল, স্টে অ্যাওয়ে, ইউ উইল স্পয়েল দ্য কার। ওগুলো শুধু শব্দ ছিল না, অপমান ছিল। আরব মাথা নিচু করে নিল, পিছিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে আবার দৌড়ে পালালো। সেই রাতে আহানা একটা বিজনেস মিটিংয়ে ছিল। বড় স্ক্রিনে একটা পুরনো ছবি এলো, একটা ছোট গ্রাম আর তার মাঝে একটা স্কুল। প্রেজেন্টেশনে আওয়াজ ভেসে এলো, এই স্কুলটিকে বাঁচাতে এক অজানা দাতা বড় অবদান রেখেছেন। আহানার নজর সেই ছবিতে আটকে গেল, কারণ স্কুলের গেটের কাছে সেই ছেলেটিই দাঁড়িয়েছিল, সেই একই মুখ, একই চোখ। আহানার হার্টবিট এক মুহূর্তের জন্য থমকে গেল। ইম্পসিবল, সে নিজেকে বলল। বাইরে বৃষ্টি বাড়ছিল, আর কোথাও দূরে আরব আবার দৌড়াচ্ছিল। কেউ জানত না, যাকে আজ সবাই গরিব ভাবছে, তার কাহিনী কাল সবাইকে কাঁদাতে চলেছে। সেই রাতে আহানা ঘুমাতে পারল না। এসির ঠান্ডা হাওয়াও সেই অস্থিরতাকে শান্ত করতে পারছিল না, যা তার বুকে জাগছিল। বারবার সেই স্কুলের ছবি চোখের সামনে আসছিল, একটা ভাঙা স্কুল আর তার গেটের কাছে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি। আরব? না, ও হতে পারে না, আহানা নিজেকে বলল, যেন নিজের ভয়কেই ঝেড়ে ফেলছে। সে ল্যাপটপ খুলল, সেই অজানো দাতার ফাইল আবার চেক করল। নাম, পরিচয় সব গোপন, শুধু একটা লাইন লেখা ছিল, দানকারী তার পরিচয় প্রকাশ না করার শর্ত রেখেছেন। আহানা ল্যাপটপ বন্ধ করল, কিন্তু মাথা শান্ত হল না। পরের দিন সকাল, সূর্য রোজকার মতো উঠল, কিন্তু আহানার ভেতরে কিছু বদলে গিয়েছিল। গাড়ি অফিসে পৌঁছাল। গেটের বাইরে সেই রোজকার দৃশ্য, ছুটে চলা মানুষ, হর্নের আওয়াজ, আর এক কোণে আরব চায়ের ফ্লাস্ক হাতে নিয়ে নিচুর দিকে তাকিয়ে আছে। আহানার চোখ নিজের অজান্তেই তার ওপর স্থির হল। সে প্রথমবার তাকে মনোযোগ দিয়ে দেখল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। তার চলায় তাড়া ছিল, কিন্তু কোনো ভয় ছিল না। নজর ধাক্কা খেল। এবার আরবও তাকে দেখে নিল। কয়েক সেকেন্ড, ব্যাস কয়েক সেকেন্ড। কোনো হাসি নেই, কোনো অভিযোগ নেই, কোনো আশা নেই, শুধু এক শান্ত নজর। আর সেই নজর আহানাকে এক অদ্ভুত অস্থিরতা দিয়ে গেল। সে গাড়ি থেকে নামল না, ড্রাইভারকে বলল, চলো, কিন্তু মনটা সেখানেই রয়ে গেল। অফিসের ভেতরে মিটিং চলছিল, প্রফিট, শেয়ার, ডিল, কিন্তু আহানার ধ্যান এক জায়গায় আটকে ছিল। ম্যাম, ইয়োর ওপিনিয়ন? সে চমকে উঠল। সরি, রিপিট দ্যাট। পুরো টিম অবাক। আহানা মালহোত্রা, যে কখনো একটা নম্বরও মিস করত না, আজ নিজেকে সামলাতে পারছিল না। প্রথম প্রশ্ন, লাঞ্চ ব্রেকে সে একা বসেছিল। ফোন তুলে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করল।
কালকের মিটিংয়ে যে স্কুলের স্লাইডটা ছিল সেটার পুরো ডিটেল পাঠাও। ফোন রাখতেই আহানার আঙুল কাঁপছিল। কেন? কারণ কোথাও না কোথাও তার ভয় ছিল, যদি সত্যিটা সামনে চলে আসে তবে সে নিজের চোখের দিকে তাকাতে পারবে না। ওদিকে আরবের দুনিয়া। সন্ধে হচ্ছে, অফিস বন্ধ, মানুষ নিজের নিজের ঘরে ফিরছে, আর আরব, সে এখনও দৌড়াচ্ছে, কখনো প্ল্যাটফর্মের দিকে, কখনো বাস স্ট্যান্ডে। কাঁধে একটা ব্যাগ, যাতে কিছু বই ছিল। হ্যাঁ, বই। সারাদিন চা বিক্রি করা ছেলেটি রাতে পড়াশোনা করত, কারণ তার স্বপ্নগুলো গরিব ছিল না, শুধু পরিস্থিতি ছিল। বৃষ্টি আবার ফিরল। আহানার গাড়ি আবার সেই জায়গায় থামল। এবার গাড়ি খারাপ ছিল না, সে নিজেই থামল, জানলা নামালো। তোমার নাম কি? আরও অবাক হল। প্রথমবার সেই ধনী মেয়েটি তাকে নাম ধরে ডাকার চেষ্টা করেছিল। আরব, এখানে রোজ কেন দাঁড়িয়ে থাকো? আরব হালকা হাসির সাথে বলল, কারণ এখানে মানুষ খুব তাড়াহুড়ো করে, আর তাড়াহুড়োতে চা বেশি বিক্রি হয়। কোনো অভিযোগ নেই, কোনো খোঁচা নেই, শুধু সত্যি। আহানা চুপ হয়ে গেল, কিছু বলল না, শুধু এক কাপ চা নিল, টাকা দিল আর চলে গেল। কিন্তু সেই কাপের চা তার কাছে জীবনের সবচেয়ে তিতকুটে মিষ্টি চা মনে হল। রাত 12টা বেজে গিয়েছিল। আহানার পেন্টহাউস শহরের উঁচুতে ছিল, কিন্তু সেই রাতে তার মন সবচেয়ে নিচে নেমে গিয়েছিল। ল্যাপটপে স্ক্রিন খোলা ছিল, ফাইলের নাম চমকাচ্ছিল, প্রজেক্ট উড়ান, রুরাল এডুকেশন রিভাইভাল। এক একটা পেজ, এক একটা ডিটেল, দানের পরিমাণ কোটি কোটি, কিন্তু দাতা এখনও অজানা। তারপর একটা পেজ এলো, অথরাইজড সিগনেটারি। আহানার শ্বাস আটকে গেল। নাম ছিল না, শুধু একটা কোড, AR। তার মাথা যেন নিজে থেকেই সব জুড়ে নিতে লাগল। AR, আরব? না, এটা স্রেফ কাকতালীয় হতে পারে। আহানা ল্যাপটপ বন্ধ করল, কিন্তু সত্যিটা বন্ধ হলো না। ফ্ল্যাশব্যাক। আহানার নিজের কলেজের কথা মনে পড়ে গেল, যখন সে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পরে ক্যাম্পাসে হাঁটত, আর এক কোণে একটা ছেলে সবার জন্য চা আনত। সেই একই মুখ, সেই একই চোখ। তখনই সে তাকে দেখেছিল, এবং তখনও নজর ফিরিয়ে নিয়েছিল, কারণ সে তার লেভেলের ছিল না। সকালের মুখোমুখি। পরের দিন সকালে আহানা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল, বিনা মেকআপ, বিনা হিলস। অফিসের বাইরে আরব রোজকার মতো, কিন্তু আজ আহানার পালা ছিল। সে গাড়ি থেকে নামল। আরব থেমে গেল। প্রথমবার আহানা তার সামনে দাঁড়িয়েছিল। তুমি পড়াশোনা করো না? আহানা সরাসরি প্রশ্ন করল। আরব কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, হ্যাঁ, রাতে। আহানার গলা শুকিয়ে গেল। আর ওই স্কুল, এই গ্রামটা? আরব নজর নিচু করল। ম্যাডাম, সবার সব কিছু জানার অধিকার থাকে না। এই শব্দগুলো আহানার মুখে চড় মারার মতো লাগল। প্রথম ফাটল। আহানার গলা কাঁপতে লাগল। তুমি এসব কেন লোকাও? আরব প্রথমবার সরাসরি চোখের দিকে তাকালো। কারণ যখন মানুষ সত্যিটা জেনে যায়, তখন তারা সাহায্য নয়, করুণা করতে শুরু করে। নিস্তব্ধতা, রাস্তার কোলাহল সেই মুহূর্তে নিশ্চুপ মনে হচ্ছিল। আরব বলল, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। গ্রামে এক দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি নিজে বড় হই, তবে কোনো বাচ্চার পড়াশোনা থামতে দেব না। সে আহানার দিকে তাকাল। কিন্তু এসব শুধু চা বিক্রি করে হয় না। আহানা বুঝে গেল, কিন্তু পুরো সত্যি তখনও অসম্পূর্ণ ছিল। আহানা ভেঙে পড়তে লাগল। তার নিজের কথাগুলো মনে পড়ল। স্টে অ্যাওয়ে, ইউ উইল স্পয়েল দ্য কার। তার মনে পড়ল নিজের ইশারা, নিজের রুক্ষতা। আর সামনে দাঁড়িয়েছিল সেই ছেলেটি, যে কোটির দান করতে পারে, কিন্তু সম্মানের একটা নজর কখনো চায়নি। আহানার চোখ ভিজে এলো। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আরও ভাসল। ভুল নয়, শুধু অর্ধেক বুঝেছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা কল এলো। আরও ফোন ধরল। হ্যাঁ, আমি পৌঁছাচ্ছি। আহানা জিজ্ঞেস করল, কোথায়? আরব ব্যাগ তুলল। ইন্টারভিউ আছে আজ। কোন কোম্পানিতে? আরব হালকা হাসির সাথে বলল, আপনার। আহানার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইন্টারভিউ রুম। যখন ভাগ্য সামনাসামনি বসল। কোম্পানির বিল্ডিং আজ কিছু বেশি শান্ত লাগছিল। কাচের দরজা, সাদা দেয়াল, আর ভেতরে এমন একটা কামরা যেখানে জীবনের সিদ্ধান্ত কাগজপত্রের ওপর হয়। ইন্টারভিউ রুম 7-এ। আহানা ভেতরে পৌঁছল। তার বুক ধকধক করছিল। এটা সেই ঘর যেখানে সে প্রতিটি প্রার্থীকে শুধু সিভি নয়, তার স্ট্যাটাস দেখে বিচার করত। আজ চেয়ার সেই একই ছিল, টেবিল একই ছিল, কিন্তু সামনে বসার মতো মুখটি তার দুনিয়া কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। দরজা খুলল। এইচআর আওয়াজ দিল, নেক্সট ক্যান্ডিডেট, মিস্টার আরব। দরজা খুলল। আরব ভেতরে এলো। পরিষ্কার স্যুট, সাধারণ রং, চোখে সেই একই শান্তি। না কোনো ভয়, না কোনো লোক দেখানো ভাব। আহানার নজর নিজের অজান্তেই তার জুতোর ওপর গেল। সেগুলো সেই একই ছিল,
সস্তা কিন্তু পালিশ করা, কিন্তু আজ আর পালানোর ছিল না, আজ বসার ছিল। প্রথম আনুষ্ঠানিক কথা। এইচআর বলল, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আরফ শান্ত গলায় বলল, আমার নাম আরফ, কোয়ালিফিকেশন আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং, তারপর এমবিএ, কিন্তু ডিগ্রির চেয়ে আমার বড় পরিচয় আমার কাজে। আহানার হাতের পেন কাঁপতে লাগল। আইআইটি, এমবিএ, সেই ছেলেটি যাকে সে প্রতিদিন উপেক্ষা করত। প্রশ্ন যখন অহংকার থেকে এলো, আহানা নিজেকে সামলাল। এত ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও এই কোম্পানিতে আগে অ্যাপ্লাই করনি কেন? আরাফ সরাসরি তাকালো। কারণ আমি আগে এটা বুঝতে চেয়েছিলাম যে এখানে মানুষকে শুধু রেজাল্ট দিয়ে মাপা হয় নাকি পোশাক দিয়েও। রুমে নিস্তব্ধতা। এইচআর নজর নিচু করল। আহানার মনে হলো এই প্রশ্নটা শুধু তাকে নয়, তার চিন্তা ভাবনাকে করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। আহানা বলল, যদি আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয় তবে আপনি সবার আগে কি বদলাতে চাইবেন? আরব না থেমে বলল, এই চিন্তাটা যে কোনো মানুষ তার হ্যাসিয়ত দিয়ে নয়, তার পরিস্থিতি দিয়ে যাচ্ছে, আর পরিস্থিতি কখনো যে কাউকে গরিব বানিয়ে দিতে পারে। এই শব্দগুলো আহানার বুকে তীরের মতো লাগল। ফ্ল্যাশব্যাক, বৃষ্টি, গাড়ি, অপমান। তার চোখের সামনে সেই দিনটা ভেসে উঠল। স্টে অ্যাওয়ে, ইউ উইল স্পয়েল দ্য কার। তার মনে হল আজ সেই গাড়িটা যেন তার মনের ওপর দিয়ে চলে যাচ্ছে। এইচআরের শেষ প্রশ্ন, আপনার স্যালারি এক্সপেকটেশন? আরব হাসল। যতটা আপনি একজন যোগ্য কর্মীকে দেন, না বেশি না কম। এইচআর আহানার দিকে তাকালো। এটা তার সিদ্ধান্ত ছিল। সত্যের প্রথম বিস্ফোরণ। আহানা ধীর গলায় জিজ্ঞেস করল, আপনি কখনো চা বিক্রি করেছেন? রুমে সবার শ্বাস যেন থেমে গেল। আরফ কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, কারণ কোনো কাজ ছোট হয় না, ছোট হয় মানুষের নজর। আহানার চোখ ভিজে এলো। ইন্টারভিউ শেষ। এইচআর ফাইল বন্ধ করল। থ্যাংক ইউ মিস্টার আরফ, উইল গেট ব্যাক টু ইউ। আরব উঠে দাঁড়ালো। যাওয়ার আগে শুধু এইটুকু বলল, ম্যাডাম, আমি এখানে চাকরি নিতে এসেছি, ক্ষমা নয়। আর সে চলে গেল। আহানা একা। কামরা খালি ছিল, কিন্তু আহানার ভেতরে তুফান চলছিল। সে প্রথমবার অনুভব করল, টাকা সবকিছু শেখায় না, কিছু শিক্ষা জীবন নিজে দেয়। আর সেই শিক্ষা আজ এক গরিব দেখতে ছেলে তাকে পড়িয়ে দিল। আজ আহানা আরাফকে ইন্টারভিউতে দেখেছে, কাল তাকে আয়নায় নিজেকে দেখতে হবে, আর সত্যিটা তখনও পুরোপুরি সামনে আসেনি। সেই রাতে আহানা আবার ঘুমাতে পারল না, কিন্তু এবার ঘুম ওড়েনি, অহংকার ভেঙেছিল। কামরায় শুধু একটা ল্যাম্প চলছিল, আর সামনে খোলা ফাইল, প্রজেক্ট উড়ান ফাইনাল ডিসক্লোজার। সে গভীর শ্বাস নিল আর ক্লিক করল। পুরো সত্যিটা কোনো পর্দা ছাড়া। স্ক্রিনে একটা ভিডিও খুলল। একটা ছোট গ্রাম, মাটির রাস্তা, ভাঙা দেয়ালের স্কুল, আর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল আরব। সাধারণ কুর্তা, মুখে সেই একই শান্তি। ভিডিওতে তার আওয়াজ, আমার নাম আরব, আমার বাবা একটি সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। একদিন স্কুলের ছাদ ভেঙে পড়ল, আহানার হার্টবিট বেড়ে গেল। সরকার ফাইল বন্ধ করে দিল, মিডিয়া এলো চলে গেল, কিন্তু আমার বাবা সেখানেই চাপা পড়ে রইলেন। আহানার চোখ ভরে এলো। আমি সেদিনই ঠিক করেছিলাম, যদি কখনো যোগ্য হতে পারি, তবে কোনো বাচ্চার পড়াশোনা ফাইলের নিচে চাপা পড়তে দেব না। ভিডিও শেষ হলো। স্ক্রিনে একটা লাইন ভেসে উঠল, ফাউন্ডার অ্যান্ড সোল কন্ট্রিবিউটর, আরব ফাউন্ডেশন। আহানার আঙুল কাঁপতে লাগল, আয়না ভেঙে গেল। তার মনে পড়ল সেই চা, সেই বৃষ্টি, সেই শব্দগুলো, স্টে অ্যাওয়ে। তার মনে পড়ল কিভাবে সে প্রতিদিন সেই মানুষটাকে দেখল, কিন্তু কখনো লক্ষ্যই করল না। আহানা হাউমাউ করে কেঁদে ফেলল। এই কান্না দুর্বলতার ছিল না, এই কান্না জেগে ওঠার ছিল। সকালের এক সিদ্ধান্ত। সকালে অফিসে পৌঁছালো। মুখ ক্লান্ত, কিন্তু চোখ পরিষ্কার। এইচআরকে ডাকল। মিস্টার আরবের অফার লেটার আজই পাঠানো হোক। এইচআর বলল, স্যালারি? আহানা না ভেবেই বলল, টপ ব্র্যাকেট। আর ডেজিগনেশন? এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ডিরেক্টলি আন্ডার মি। কিন্তু কাহিনী এখানেই শেষ ছিল না। আহানা উঠল, গাড়ির চাবি নিল। ড্রামাতে বলল, আজ গাড়ি লাগবে না, আমি হেঁটে যাব। ড্রাইভার অবাক হল, কিন্তু আহানা আগেই বেরিয়ে গিয়েছিল। সেই জায়গায় যেখানে সবকিছু শুরু হয়েছিল, অফিসের বাইরে সেই একই জায়গা। আজ চায়ের দোকান ছিল না। আহানার মন ডুবে গেল। সে আশেপাশে দেখল। এক লোক বলল, ওই ছেলেটা আজ আসেনি। কেন? শুনেছি চাকরি পেয়েছে। আহানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রথম ক্ষমা। সেই সন্ধ্যায় ফোন বাজল। আননোন নম্বর। হ্যালো। ওপাশ থেকে সেই একই আওয়াজ, ম্যাম, অফার লেটার পেয়েছি। আহানার গলা ভারী হয়ে এলো। আরব, আমরা কি দেখা করতে পারি? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর
হ্যাঁ, কাল। আহানা ফোন রাখল। প্রথমবার সে অনুভব করল এখন পালানো আরাবের বাধ্যবাধকতা ছিল না, এখন পালানো তার দায়িত্ব ছিল, সেই সত্যের দিকে যাকে সে বছরের পর বছর উপেক্ষা করেছে। কাল তারা সামনাসামনি হবে। এখন ইন্টারভিউ টেবিল থাকবে না, স্ট্যাটাস থাকবে না, ব্যাস একজন মানুষ অন্য একজন মানুষের সামনে, আর চোখের জল এবার থামবে না। যখন ক্ষমার শব্দ নয়, কর্ম হয়ে গেল, পরের দিন সকালে শহরটা কিছু আলাদা লাগছিল। কোলাহল সেই একই ছিল, ভিড় একই ছিল, কিন্তু আহানার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। আজ তাকে সাজতে হয়নি, তাকে নিজেকে জাহির করতে হয়নি, আজ তাকে সত্যিটা হতে হয়েছে। দেয়ালহীন দেখা। সেই জায়গা কোনো হোটেল বা ক্যাফে ছিল না, জায়গাটা ছিল সেই পুরনো বাসস্টপ, যেখানে আরাফ প্রতিদিন দরঝাঁপ করে জীবনের সাথে লড়ত। আহানা আগে পৌঁছে গেল। কিছুক্ষণ পর আরব এলো। আজ তার হাতে চায়ের ফ্লাস্ক ছিল না, শুধু একটা ফাইল আর একটা সাধারণ হাসি। বসবেন? আরব জিজ্ঞেস করল। আহানা মাথা নাড়ল। সবচেয়ে কঠিন প্রথম কথা। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর আহানা নিজেকে ছোট করে বলল, আমার ক্ষমা চাই। আরব অবাক হয়ে দেখল, ক্ষমা কিসের জন্য? আহানার চোখ নিচু হয়ে গেল। প্রতিটি মুহূর্তের জন্য, যখন আমি তোমাকে মানুষ মনে করিনি, প্রতিটি নজরের জন্য যা আমি ঘুরিয়ে নিয়েছিলাম, আর প্রতিটি শব্দের জন্য যা আমি না ভেবে বলেছিলাম। আহানার চোখ দিয়ে জল পড়তে লাগল। এই জল দুর্বলতার নয়, এই জল পবিত্র হওয়ার। আরবের নীরবতা। আরব কোনো উত্তর দিল না, শুধু বাসস্টপের সামনে ছুটে চলা জীবন দেখতে থাকল। তারপর বলল, আপনি জানেন আমি সবচেয়ে বেশি কিসের জন্য কষ্ট পাইনি? আহানা মাথা নাড়ল। এই কারণে নয় যে আপনি আমাকে ইগনোর করেছেন। কষ্ট পেতাম এই জন্য যে যদি অন্য কোনো বাচ্চা সেখানে দাঁড়িয়ে থাকত, তবে হয়তো সে নিজেকে মূল্যহীন মনে করত। এই শব্দগুলো আহানার মনে গভীর দাগ কাটল। ক্ষমার আসল রূপ। আহানা তার ব্যাগ খুলল। কোনো চেক নয়, কোনো ডোনেশন লেটার নয়, বাস একটা কাগজ। এটা কি? আরব জিজ্ঞেস করল। রেজিগনেশন লেটার। আরব চমকে গেল। কেন? আহানার কণ্ঠ স্থির ছিল। কারণ আমি ওই চেয়ারে বসে ইনসাফ করতে পারবো না, যেখানে বসে আমি এতক্ষণ ভুল দেখেছি। নতুন শুরু। আহানা বলল, আমি একটা নতুন ট্রাস্ট শুরু করতে চাই আপনার সাথে, যেখানে বাছাই পোশাক দিয়ে নয়, যোগ্যতা দিয়ে হবে, যেখানে কোনো শিশু যেন না ভাবে যে সে কম। আরব লম্বা শ্বাস নিল। তারপর প্রথমবার তার চোখ ভিজে এলো। যদি আপনি সত্যিই বদলাতে চান, তবে দৌড়াতে হবে। আহানা হাসল। হ্যাঁ। আরব বলল, কিন্তু এবার কাউকে পেছনে ফেলার জন্য নয়, কাউকে সাথে নেওয়ার জন্য। এক নতুন দৃশ্য। অফিসে মিটিং চলছিল। বোর্ডের সামনে দুটো নাম ছিল, আরব ফাউন্ডেশন এবং আহানা ইনিশিয়েটিভ। আহানা এখন সিইও নয়, সে ভলেন্টিয়ার ছিল, আর আরব সেটা লিড করছিল। যে মেয়েটি এক গরিব ছেলেকে উপেক্ষা করেছিল, আজ সেই মেয়েটি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। আর চোখে জল তখনও ছিল, কিন্তু এবার ব্যথার নয়, মানুষ হওয়ার। ভোরের আলো। আজ কিছু আলাদা ছিল। সেই আলো কোনো দামি জানলা দিয়ে নয়, একটা সরকারি স্কুলের ভাঙা জানলা দিয়ে ভেতরে আসছিল। সেই স্কুল যেখানে সব কিছু শুরু হয়েছিল, সেই গ্রাম, সেই স্কুল যেখানে একসময় ছাদ ভেঙে একজন শিক্ষক দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আজ সেই জায়গায় নতুন ঘর তৈরি হচ্ছে। দেয়ালে টাটকা রং, বেঞ্চে নতুন ব্যাগ, আর শিশুদের চোখে আশা। পরিচয়হীন আহানা। আজ আহানা কোনো ব্র্যান্ড পরেনি, না মেকআপ, না ক্যামেরা। সে শিশুদের মাঝে মাটিতে বসেছিল। কেউ জিজ্ঞেস করল, দিদি আপনি কে? আহানা হাসল। ব্যাস, একজন মানুষ। আরবের ভাষণ। স্কুলের ছোট মঞ্চে আরব দাঁড়িয়েছিল। আজ সে চা বিক্রি করা সেই ছেলেটি ছিল না, আজ সে এক দৃষ্টান্ত। সে মাইক নিল। আজ যদি এই স্কুল দাঁড়িয়ে থাকে, তবে শুধু টাকা দিয়ে নয়। আজ এই স্কুল দাঁড়িয়ে আছে কারণ কিছু মানুষ তাদের চিন্তাধারা বদলেছে। তার নজর আহানার উপর পড়ল। আর চিন্তা বদলানো সবচেয়ে কঠিন কাজ হয়। ভিড়ের মাঝে নীরবতা। হাততালি বাজল, কিন্তু আহানার চোখ ভিজে ছিল। তার মনে পড়ল সেই প্রতিটি সকাল, সেই ইগনোর করা, সেই শব্দগুলো। আর আজ সেই বাচ্চারা তাকে দিদি বলে ডাকছিল। একটি শেষ প্রশ্ন। অনুষ্ঠানের শেষে একটি শিশু আরবের কাছে এলো। ভাইয়া, আমরা যদি গরিব হই, তবে কি আমরাও কিছু হতে পারি?
আরব নিচু হল, বাচ্চার চোখের দিকে তাকালো। গরিব হওয়া সমস্যা নয়, নিজেকে গরিব মনে করা সমস্যা। আর যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাববে না, দুনিয়া তোমাকে নত করতে পারবে না। আহানা সত্যি। সন্ধ্যা নামছিল। আহানা স্কুলের গেটে দাঁড়িয়েছিল। আরব কাছে এলো। আপনি খুশি? সে জিজ্ঞেস করল। আহানা ধী গলায় বলল, প্রথমবার, কারণ আজ আমি কাউকে ওপর থেকে দেখিনি, আজ আমি সমানভাবে দেখেছি। ভালোবাসা নয়, সম্মান। কিছু কাহিনী ভালোবাসায় শেষ হয়, এই কাহিনী সম্মানে শেষ হল। এখানে কোনো প্রস্তাব ছিল না, কোনো প্রতিশ্রুতিও ছিল না, শুধু একটা উপলব্ধি ছিল যে মানুষ মানুষের চেয়ে বড় হয় না। আরব আকাশের দিকে তাকালো। দৌড়ানো জরুরি, কিন্তু কাউকে পিষে দিয়ে নয়, নিজের ভয়কে জয় করার জন্য। আহানা মাথা নাড়ল, আর নিজের অহংকারকেও। শেষ দৃশ্য, সন্ধ্যার আলোয় স্কুলের বাইরে একটা বোর্ড লাগানো হলো। এখানে শিশুদের হ্যাসিয়াত নয়, সাহস শেখানো হয়। ক্যামেরা ধীরে ধীরে পিছিয়ে যায়। শিশুদের হাসি, বইয়ের আওয়াজ, আর একটা কণ্ঠস্বর। কোটিপতি মেয়েটি গরিব ছেলেকে ইগনোর করেছিল, কিন্তু যখন সত্যি সামনে এলো, তখন শুধু কান্না নয়, চিন্তাধারা বদলে গেল। মনে রাখবেন, পরিশ্রম কখনো ছোট হয় না, আর অহংকার কখনো বড় হয় না। যেদিন আমরা মানুষকে তার কাজ আর মন দিয়ে চিনতে শিখব, সেদিন সমাজ সত্যিই বদলে যাবে। গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন। আর এই রকমই সত্য, আবেগপূর্ণ আর অনুপ্রেরণামূলক কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এখানে প্রতিটি গল্প শুধু শোনানো হয় না, অনুভবও করানো হয়।